হ্যালো স্টুডেন্টস, আমি মণিদীপা ম্যাম, তোমাদের বাংলা শিক্ষিকা। তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ই-লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা একটা গদ্য, ষষ্ঠ শ্রেণীর একটি গদ্য, দক্ষিণারঞ্জন রায় মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ। এটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্টে আমি গদ্যটা পড়বো এবং বুঝিয়ে দেব। সেকেন্ড পার্টে এটার থেকে শব্দার্থ রেখেছি, প্রশ্নোত্তর রেখেছি, যাতে প্রথম পর্বের পড়াটা বুঝে নিয়ে পরে কোশ্চেন আনসারগুলো করলে তোমাদের কোশ্চেনের আনসার দিতেও সুবিধা হবে এবং আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো ছাড়া আরও অনেক কোশ্চেনের উত্তর দিতে তোমরা নিজেরাই পারবে। তাহলে চলে যাই আলোচনার মূল পর্যায়ে, পাঠ্যাংশটি আলোচনা করতে। দেখে নিই আলোচনায় কি কি রাখা হয়েছে। আলোচনায় রাখা হয়েছে পাঠ্যাংশটির আলোচনা, তারপরে আছে শব্দার্থ এবং প্রশ্নোত্তর পর্ব। এইটা আছে পার্ট 1-এ আছে, এটা পার্ট 1-এ আছে, আর এই দুটো আছে পার্ট 2-তে। এই দুটো আছে পার্ট 2-তে। বোঝা গেছে? আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব, অর্থাৎ গদ্যটা স্ক্রিনে থাকবে, সেটা পড়ে তোমাদেরকে বোঝাবো। তার আগে তোমরা একটা কাজ করো, তোমরা বই খুলে নাও এবং বই খুলে বইটা দেখো আর আমার কথাটা শোনো, আমার বোঝানোটা শোনো, তাহলে দেখবে বুঝতে পেরে যাবে। বর্ষা খুব নেমেছে। বর্ষা নামার অর্থ কি? ঝড়ো ঝড়ো ধারায় বৃষ্টি অবিরত পড়া, যাতে মাঠ ঘাট পুকুর নদী নালা একদম জলে থই থই করে। এর ফলে কি হয়, আমরা খুব বেশি ধ্যান দিই না, কিন্তু অনেক কীটপতঙ্গ জলে ভেসে যায়। যেমন পিঁপড়েরা তো অনেক ছোট, তাই এবং তারা গর্তের মধ্যে থাকে, সেই গর্তগুলোতে বর্ষার জল পরিপূর্ণ হয়ে যায়, ফলে পিঁপড়েগুলো জলে ভেসে যায়, মৃত্যুবরণ করে। এই রকমই একটা প্রকৃতির গল্প এটাতে আছে। কিন্তু জানতে হবে যে একবার বিপদ এলো মানে প্রকৃতি যে কোনো পশু পাখির, কোনো প্রাণীর বিপক্ষে সেটা কিন্তু নয়। কোনো সময় প্রকৃতি হাসাবে, কোনো সময় প্রকৃতি কাঁদাবে, কিন্তু প্রকৃতি সবার জন্য, সবাইকেই তার দরকার এবং প্রকৃতিতে সবাইকেই থাকতে হবে। বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান। বান মানে কি? বন্যা। যখন বর্ষায় অবিরত অনেক বৃষ্টি হয়, অনেক জল হয়, তখন কি হয়, চারিদিক জলে প্লাবিত হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে বান বা বন্যা। জলে দেশ থই থই করছে। একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। পিঁপড়েরা খুব ছোট হয়, ফলে কি হয়েছে, সে জলে ভেসে যাচ্ছিল, তখন জলে ভেসে যেতে যেতে কি করেছে, একটা ঘাসের পাতার নিচে সে আশ্রয় নিয়েছে নিজেকে বাঁচাবার জন্য। পাতাটা কাঁপছে, হেলে পড়েছে। পাতাটাও কি হচ্ছে, জলে হেলছে, হাওয়াতে কাঁপছে, তাহলে সেই পাতাটাকে জোরে আঁকড়ে ধরে পিঁপড়েটা বাঁচার চেষ্টা করছে, নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে, আর পাতাটা যদি জলে এলিয়ে পড়ে তাহলে পিঁপড়েটাও ভেসে যাবে। আর একটুকুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে হয়েছে। পাতা বললে, ভাই জোরে আঁকড়ে ধরো, কামড়ে ধরো আমাকে, আমার লাগবে না। পাতা তখন পিঁপড়েকে বাঁচানোর জন্য বলল যে আমাকে জোরে আঁকড়ে ধরো, মুখ দিয়ে একদম টিপে ধরো, তাহলে কি হবে, তাহলে জল, এই বন্যার জল পিঁপড়েকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। কিন্তু পাতাটাও জলে আধো ভাসছে, আধো ডুবছে, কখনো হাওয়াতে কাঁপছে। ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো। তোমরা মানে কারা এখানে? তোমরা মানে হচ্ছে পিঁপড়েরা। ওই ঘাসের পাতাটা পিঁপড়েটাকে সাহস জগিয়ে বলছে যে তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়েও চলো, তোমাদের আবার কি? পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধো গলায় বললে, দেখো শরীরটা জলে ডুবে গেল, দাঁড়াও ও ভাই বলছি। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না, চোখ বুজে পাতাতে দাঁত বসিয়ে ডুবু ডুবু হয়ে ঝুলে রইল। অর্থাৎ ঘাসের পাতা চাইলো
যে পিঁপড়েকে একটু সাহস যোগাতে, একটু শক্তি যোগাতে, যে তোমরা তো সাঁতার জানো, দৌড়াতে পারো, হাঁটতে পারো, তাহলে তোমরা বেশি ভয় পেও না, তুমি এই জলে ডুবে যাবে না, এই জলে ভেসে যাবে না। তার জন্য তোমাকে এখন কি করতে হবে, আমার এই গায়ে অর্থাৎ পাতাটাকে আঁকড়ে ধরতে হবে, কামড়ে ধরতে হবে, যাতে জলের স্রোত পিঁপড়েকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে। কিন্তু এক ঢোক জল খেয়ে পিঁপড়ে কিচ্ছু বলতে পারলো না, চোখ বুজে শুধু সে কি করলো, ডুবু ডুবু হয়ে থাকলো এবং পাতাকে আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে লাগলো। পাতা হাসলে, ভাই ভাগ্যে তুমি জিমনাস্টিক জানতে। জিমনাস্টিক কথার অর্থ কি, যে শরীরের নানা রকম অঙ্গভঙ্গি করে দেখানো। এখানে পিঁপড়েটা কি হচ্ছে, পাতাটাকে আঁকড়ে ধরে আছে, ধরো এখানে একটা পাতা, এখানে একটা পিঁপড়ে অর্ধেকটা ধরে আছে আর তার বাকি শরীরটা থাকছে জলের মধ্যে। তাহলে কি হচ্ছে, জিমনাস্টিকের মতনই হচ্ছে, মাথাটা একটা জায়গায় থাকছে আর পুরো শরীরটা এরকম করে দুলছে, সেটাকেই জিমনাস্টিক বলেছে। আমরা নড়তেও পারি নে, কোনো রকমে সুরটুর বাড়াই, চলতেই জানলেম না, তা ঝুলবো কোথায় গিয়ে। অর্থাৎ জিমনাস্টিক জানতো বলেই যেন পিঁপড়েটা এই যাত্রায় বেঁচে গেল ওই জলে ভেসে যাবার হাত থেকে। বৃষ্টি একটু ধরলো মানে একটু কমলো, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ বৃষ্টির জলের দোলায়, বাতাসের কাপড়ে ঘাসের পাতাটাও নড়ছিল, দুলছিল। বৃষ্টি একটু থামাতে কি হলো, ঘাসের পাতাটাও সোজা হয়ে দাঁড়ালো। কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে, বাপ বাঁচলেম। বলছিলে ভাই ঠিক, আমরা সাঁতার জানি। তাহলে এই কথাগুলো কে বলছে, এই কথাগুলো বলছে পিঁপড়ে, যে হ্যাঁ তুমি ঠিকই বলছিলে যে আমরা সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়াতেও খুব। দুত্তর, কাজে আসে না কোনোটাই। অর্থাৎ আমরা হাঁটতে, দৌড়াতে, সবকিছু করতেই জানি, কিন্তু কোনোটাই কিন্তু আমাদের কাজে আসে না। ডাঙ্গায় রোদ্দুরের দিনে পুড়ে মরি, বর্ষায় তুমি ছিলে, তাই আজ বেঁচে গেলাম। অর্থাৎ হাঁটা, দৌড়ানো, কাজ করা সবকিছু জানা সত্ত্বেও আমাদের কোনোটাই কাজে আসে না। কারণ যখন অতিরিক্ত রোদ হয়, অতিরিক্ত সূর্য তাপ হয়, তখন আমরা রোদে পুড়ে মরে যাই। কারণ মাটিটা তখন অতিরিক্ত গরম থাকে, তপ্ত মাটিতে তাদেরকে বুকে ভর দিয়ে হেঁটে চলতে হয়। সেই তপ্ত তাদেরকেও, সেই গরম মাটি তাদেরকেও, তাদের শরীরকেও গরম করে। আবার কি হলো, বর্ষাতে আজকে তুমি ছিলে তাই বেঁচে গেলাম, না হলে হয়তো জলের স্রোতে মারাই যেতাম। ও কথা বলে লজ্জা দিও না, হাতে হাত দিয়ে ধরে বলল পাতা। পাতাকে যখন বলল যে তুমি আমাকে আজকে বাঁচালে বলেই আমি আজ বেঁচে গেলাম, তখন পাতা বলল, না না, ওই রকম কথা বলে আমাকে লজ্জা দিও না। বাঁচন আর মরণ নাকি একটা কথা? তুমি যে কাজের লোক ভাই, অর্থাৎ পিঁপড়েরা হচ্ছে কাজের লোক, ওইটাই আসল। শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। ভিজে শরীরে শুকনো মুখে সে বললে, ভাই কাজ তো করি, সারাদিন রাত খাটি খাটি খাটি। মানে পিঁপড়েরা দেখবে সারা, প্রচন্ড ব্যস্ততম একটা কীট হচ্ছে পিঁপড়ে, প্রচন্ড ব্যস্ততম একটা প্রাণী হচ্ছে পিঁপড়ে। কারণ পিঁপড়েকে তুমি কোনো সময় একটা জায়গায় স্থির থাকতে দেখবে না, সে সব সময় হাঁটছে, মুখে করে কিছু নিয়ে যাচ্ছে, এখান থেকে ওখান যাচ্ছে, তাই সারাদিন সে খেটে বেড়ায়, শুধু খায় দায়, থাকি গর্তে। তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুল টুল ফুটাও, আমরা যাই আসি দেখি। অর্থাৎ পিঁপড়েরা ঘাসের পাতাদেরকে দেখে, যে ঘাসের পাতার উপরে কখনো ফুল ফুটে আছে, কখনো তারা মৃদুমন্দ বাতাসে দুলছে, পৃথিবীর উপরে তারা থাকে, আর পিঁপড়ে থাকে মাটির গর্তের ভেতরে। ছাই ও কাজ, শেষে আবার সেই গর্তেই ঢুকে গিয়ে, বুঝি ভাই মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের। অর্থাৎ এত সব করে পিঁপড়ে এটা উপলব্ধি করলো যে মাটির ভেতরটা আমার, কারণ আমরা মাটিতে থাকি, আর এই পুরো পৃথিবীটা, এই পৃথিবীর জল বাতাস, এই সুন্দর পৃথিবী হচ্ছে তোমাদের। শিউরে পাতা বললে, শিউরে মানে এই কথাটা, যে মাটিটা আমাদের আর পৃথিবীটা তোমাদের, এটা শুনে একটা কম্পন তার অনুভব হলো এবং বলল যে ভাই অমন কথা বলো না,
মাটি সবারই, অর্থাৎ এই পৃথিবীর মাটি সবার জন্যই, এই প্রকৃতি সবার জন্যই। থই থই যে জল, মাটি না থাকলে চলতো কোথা দিয়ে? এই যে জল থই থই করে ভেসে যাচ্ছে, মাটির ওপর দিয়েই তো ভেসে যাচ্ছে, মাটির ওপর দিয়েই তো বয়ে যাচ্ছে, তাহলে মাটি যদি না থাকতো তাহলে কিভাবে হতো? অর্থাৎ এই মাটি, এই প্রকৃতি সবার জন্য। পিঁপড়েও শিউরলো, হাই এ জল কি করে পার হব? বৃষ্টি ঝমঝম করে এলো, এতক্ষণ কি হয়েছিল? বৃষ্টি একটু থেমেছিল, তাই ঘাসের পাতা আর পিঁপড়ের মধ্যে এই কথোপকথনটা চলছিল। এই কথোপকথন হতে হতেই পিঁপড়ে ভাবলো যে এত থই থই জল, এই জল আমি পার হব কি করে, অন্যদিকে যাব কি করে? এই কথা হতে না হতে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলো পাতা। বৃষ্টি দাঁড়ালো, আবার বৃষ্টি। ভাই শুনছিলাম তোমাদের কথা। বৃষ্টি এরপরে এতক্ষণ কাদের মধ্যে কথা হচ্ছিল? এতক্ষণ কথা হচ্ছিল ঘাসের পাতা আর পিঁপড়ের মধ্যে, এবং সেই সমস্ত কথা কে শুনছিল? বৃষ্টি শুনছিল, কারণ বৃষ্টি তো পড়ছিল। তাই বৃষ্টি কিন্তু ঘাসের পাতা এবং পিঁপড়ের মধ্যে যে কথা হচ্ছিল, যে পৃথিবীকার, মাটিকার, প্রকৃতিকার, কে ভালো আছে, কে খারাপ আছে, কে কাকে বাঁচালো, এই সমস্ত কথা বৃষ্টি শুনছিল। মেঘের আড়াল থেকেও শুনেছি। পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় না? মেঘের আড়াল থেকে বৃষ্টি তাদের সমস্ত কথোপকথন শুনেছে। কিন্তু এই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি। অর্থাৎ পিঁপড়ে মাঝে মাঝে ভয় পাচ্ছে যে এই জল আমি পার হতে পারবো না, আমি ভেসে যাব, আমার প্রাণ রক্ষা পাবে না। এই পৃথিবীর সমস্ত ভালোই যেন এই শুধু এই ঘাসের পাতাটির জন্য, এবং সমস্ত মন্দ যেন তার জন্য। তাই বলছে যে ঘাসের পাতাটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি। আমরা চলে যাই বিদেশে। বিদেশে কারা চলে যায়? বৃষ্টি। বৃষ্টি কখনো হয় কখনো হয় না, সেই বলেছে বৃষ্টি বিদেশে চলে যায়। ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। বন্ধুর দল মানে কারা? এই ঘাসের পাতাগুলো। যখন প্রচন্ড দাবদাহ, প্রচন্ড সূর্যের কিরণ, তখন কি হয়? ঘাস পাতা সমস্ত কিছু শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, চারিদিকে ধুলো জমে যায়, সবুজ কিছু দেখাই যায় না। বন্ধুর দল রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। যেই দি ডাক, আবার যেই বৃষ্টি আসে, আর ধুলো ঝেড়ে সারা দেশে সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন। অর্থাৎ সে কিন্তু কখনো ভয় পায়নি যে এই দাবদাহে আমি মারা যাব। সে কিন্তু এই আশা নিয়েই বুকে থাকে যে এখন দাবদাহ তো কি হয়েছে, এখন প্রচন্ড সূর্যকিরণ তো কি হয়েছে, আবার বৃষ্টি হবে, আবার এই ধুলো ঝেড়ে সবুজে সবুজ হয়ে উঠবে এই সমস্ত পৃথিবী। আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে। অর্থাৎ বৃষ্টিও এই সবুজে আনন্দে গানে মেতে ওঠে। খলখল করে হেসে উঠল জল ঢেউ তুলে। তুমি গান গাচ্ছ, আমিও গাই। অর্থাৎ এই কথা শুনে জলও হেসে উঠে বলল যে তুমি যখন বৃষ্টি, তুমি যখন গান গাইছো, তাহলে আমিও গান গাইবো। বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। অর্থাৎ বর্ষায় ঘাসের পাতা কি হয়? ডুবিয়ে কাদায় মাখো মাখো হয়ে জলে ডুবে জলে একদম ভেসে যায়। শরতে আবার কি হয়? সেই ঘাস বন কাশ হয়ে চারিদিকে প্রকৃতি ভরিয়ে তোলে। ঘাসের পাতা আস্তে মাথা নোয়ালে হাওয়ায়। ঘাসের পাতা তার এই সমস্ত প্রশংসা শুনে, এই সমস্ত কথা শুনে যেন নত মস্তকে নত মাথা করে তাদের এই সমস্ত কিছু মেনে নিচ্ছে এবং তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতার শিরা। দেখো এখানে তোমরা কাশবনের একটা চিত্র পাচ্ছ। পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতার শিরা, বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের। পিঁপড়ে আবার কি করলো? পাতাটাকে আঁকড়ে ধরলো এবং বুক থেকে একটা নিঃশ্বাস ফেললো। হাই পিঁপড়ে আমি চিরদিন পিঁপড়ে হয়েই রইলেম, তবু ছিলেম গর্তে, ছিলেম ডাঙায়, এই জল কি শুকোবে কোনোদিন? অর্থাৎ তার মনে আরো ভয়, যে তার মনে কিসের ভয়? যে এই হয়তো এই জল কিন্তু আর কোনোদিন বোধহয় শুকাবে না, এবং তারা বোধহয় নিজের গর্তে আর কোনোদিন যেতে পারবে না। ঘাসের পাতা বাতা নুইয়েই ছিল, এবারে মাথা একটু তুললো। তারপর বললে পিঁপড়ের কানে কানে, বন্ধু ভাই ভয় তুমি পেও না, ভেবো না একটুও, বাদল চলে যাবে। অর্থাৎ এই বৃষ্টি
থেমে যাবে, বাদল চলে যাবে, বর্ষা থেমে যাবে, চলে যাবে এ জল নিশ্চয়ই, আসবে আসবে, কে আসবে দেখো, আসছে শরৎ, কারণ বর্ষার পরের কালে কি, বর্ষার পরে আসে শরৎ, পুরো প্রকৃতি সাজো সাজো রব, পুরো প্রকৃতিতে একটা সুন্দর পরিবেশ সবসময় আমরা দেখতে পাই। পৃথিবী তোমার হবে, পিঁপড়ে চোখ তুললে, আহা পৃথিবী কি আবার তার হবে, সে কিন্তু ওই জল দেখে নিজের মন থেকে ভয়টা কোনোভাবে মেটাতেই পারছে না, সে কিন্তু ভাবছে এই পৃথিবী কি আবার আবার হতে পারে। পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো, চেয়ে সে দেখলে মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে, হবেই, আশীর্বাদ করি, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, পৃথিবী সবারই হোক। অর্থাৎ শরতের যে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা প্রকৃতি, সেটা পৃথিবীর প্রত্যেক প্রাণীর জন্য, অর্থাৎ শরতের আশীর্বাদ সবার জন্যই, সবার উপরেই বর্ষিত হোক। এইটা হচ্ছে এই গল্পের মূল পাঠ। এটা আজকের এই ফার্স্ট পার্টে আমি গদ্যটা পড়ালাম। তোমরা কি করবে, তোমরা বইটা 2-3 বার করে রিডিং পড়বে, রিডিং পড়লেই ঘাসের পাতা, পিঁপড়ে, বৃষ্টি, এই সমস্ত বৃষ্টির জল, আবার জল, এদের মধ্যে কথোপকথন, প্রকৃতিতে তাদের অবদান, শরৎকে তারা কতভাবে ডাকছে এবং শরৎকে তারা চাইছে, এবং বর্ষার পরে শরৎ অবশ্যই নামবে, কারণ এই প্রকৃতি তার নিজের দান থেকে কাউকেই বাদ দেয় না, প্রকৃতির দান সবার জন্য সমান, এই পৃথিবীটা সবার। এইটা হচ্ছে মূল বিষয়বস্তু, এটা তোমরা যখন রিডিং পড়বে তখন ভালো করে আরো বুঝতে পারবে। ফার্স্ট পার্টে এটাই থাক, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে ওটা আবার বুঝিয়ে দেব। পরের পার্টে আমি রেখেছি শব্দার্থ এবং এই যে গদ্যটা পড়ালাম এর থেকে প্রশ্নোত্তর পর্ব। তাহলে ভালো থাকবে, অবশ্যই রিডিং পড়বে, রিডিং পড়লে দেখবে বুঝে গেছো, তাহলে প্রশ্নের উত্তরগুলো দিতে তোমাদের আরো সুবিধা হবে। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট এই গদ্যটারই নেক্সট পর্ব নিয়ে। ভালো থেকো।